হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছো অনেক 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 ভালো আছো। আমি দেখছি ইতিমধ্যে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। ক্লাসের শুরুতে একটু ঝটপট করে তোমরা আমাকে জানিয়ে দাও যে তোমরা একদম ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একদম সবকিছু ওকে আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে জানিয়ে দাও হ্যাঁ ভাইয়া, অল ওকে। আচ্ছা, আমি একটু দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। আমাদের সাথে আছে ফাতেমা, আমাকে হাই বলেছে। হাই ফাতেমা, কেমন আছো তুমি? নুসরাত আমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম নুসরাত, কেমন আছো তুমি? এক্ষুনি জানিয়ে দাও। মার্জিয়া আমাকে জিজ্ঞাসা করেছে কেমন আছি। আলহামদুলিল্লাহ মার্জিয়া, অনেক ভালো আছি। আচ্ছা, ওকে। তারপরে আমি দেখছি সিয়াম রেজা আছে, তারপরে আমাদের সাথে নুসরাত আছে, আমাদের সাথে হচ্ছে সাকিন আছে, আমাদের সাথে মিফতাহুল জান্নাত আছে, আমাদের সাথে নুসরাত জাহান আছে, আমাদের সাথে আরিফিন আছে, আমাদের সাথে মালিহা আছে, সাদিয়া আছে। আরো অনেক অনেক বন্ধুরা কিন্তু ইতোমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আমাকে একটু ঝটপট করে জানিয়ে দাও যে তোমরা সবকিছু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আর তোমাদের জন্য এই যে সুন্দর একটি স্লাইড তৈরি করা হয়েছে, এখানে সবগুলা লেখা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু অলরেডি আয়েশা আছে। আয়েশা বলছে অল ওকে। ফাতেমা বলেছে অল ওকে। সাইমুল আমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম সাইমুল, কেমন আছো তুমি? খুশবু আমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম খুশবু, কেমন আছো তুমি? ঝিলিক বলছে শব্দ সমস্যা হচ্ছে। কি ধরনের শব্দ সমস্যা একটু কাইন্ডলি বলো তো। আচ্ছা, বাকিরাও কি শব্দে কোনো একটা ডিফারেন্ট খুঁজে পাচ্ছ বা কোন একটা সমস্যা হচ্ছে? আমাকে একটু জানাও তো। মিলন আমাকে বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিলন, অনেক ভালো আছি। রিফা বলছে জি ভাইয়া সবকিছু ওকে। মুসা আমাকে সালাম জানিয়েছে। জাকারিয়া আমাকে সালাম জানিয়েছে। আফরিন বলেছে অল ওকে। তারপরে আমার সাথে খুশবু আছে। খুশবু ইয়েস স্যার সবকিছু ওকে। আমার সাথে শ্রেয়া সরকার আছে, সেও বলেছে সবকিছু ওকে। মার্জিয়া বলছে অল ক্লিয়ার। মুসা আছে, তারপরে হচ্ছে সুজি আছে আমাদের সাথে, মালিহা আছে, রিফা আছে, সবাই কিন্তু বলছে অল ওকে। আচ্ছা, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দেব। তোমরা জানো যে আজকে আমরা হচ্ছে একটা দারুণ গদ্য পড়ব। সেই গদ্যটির নাম হচ্ছে শুভা। সে গদ্যটির নাম হচ্ছে শুভা। এই শুভা গল্পটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এসএসসি পরীক্ষায় শুভা গল্প থেকে প্রতিবারই প্রশ্ন আসতে দেখা যায়। এখানে প্রত্যেকবারই এই গল্পটা থেকে প্রশ্ন চলে আসে। আচ্ছা, তাই আমরা এই গল্পটা একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পড়বো। এই গল্পটার সবকিছু টপ টু বটম আমরা সব কিছু পড়বো। তবে এর আগে আমাকে ছোট্ট একটা জিনিস তোমরা জানিয়ে দাও। আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কে কোন জেলা থেকে আজকের ক্লাসটি, তোমরা কে কোন জেলা থেকে আজকের ক্লাসে জয়েন করেছো। আমি দেখতে চাই যে কোন জেলার মানুষ সবচাইতে বেশি। আচ্ছা, মিলন হাসান অলরেডি বলছে স্যার আপনার নামটা বললে ভালো হতো। অবশ্যই তোমাদের সাথে আমি পরিচিত হবই। এর আগে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো। আমি আমি দেখতে চাই যে তোমরা কে কোন জেলার মানুষ সব চাইতে এখানে বেশি। আচ্ছা, ওকে। আমি দেখি আরো কে কে যুক্ত আছে আমাদের সাথে। আমাদের সাথে পারভিন আছে, আয়েশা আছে আমাদের সাথে, মিলন হাসান আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে আমাদের সাথে মিফতাহুল জান্নাত, সেও আমার পরিচয় জানতে চেয়েছে। হ্যাঁ মিফতাহুল জান্নাত, তোমাদের সাথে আজকে পরিচিত হতেই এসেছি। এখন একটু ঝটপট করে জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো। ওকে, দৃষ্টি সবার আগে বলেছে, সে মাগুরা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। পারভিন সে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছে। সাকিন বগুড়া থেকে যুক্ত হয়েছে। সাকিন বগুড়ায় কিন্তু ছোটবেলায় আমি ছিলাম। হ্যাঁ, খুশবুও কিন্তু বগুড়া থেকে যুক্ত হয়েছে। তারপরে ইয়াকিন আছে আমাদের সাথে ঢাকা থেকে। তারপরে আমাদের সাথে আছে তাসরিন, সে হচ্ছে বসুরহাট। ইকরা আছে চাঁদপুর থেকে। তাসরিন আছে নোয়াখালী থেকে। আমাদের সাথে মার্জিয়া আছে সিলেট থেকে। তারপরে হচ্ছে রাধা আছে নারায়ণগঞ্জ থেকে। এখন পর্যন্ত বগুড়ার মানুষ বেশি পাইলাম মনে হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের সাথে আরো আছে আয়েশা। তারপরে হচ্ছে সে সিলেট থেকে যুক্ত হয়েছে। আমাদের সাথে হিয়া রাজশাহী থেকে যুক্ত হয়েছে। জাকারিয়া ইসলাম যুক্ত হয়েছে রংপুর থেকে। আব্দুস সুবহান নড়াইল থেকে যুক্ত হয়েছে। ওকে, তারপরে আমাদের সাথে আরো আছে হচ্ছে ফাতেমা ইসলাম, সে কিন্তু ঢাকা থেকে যুক্ত হয়েছে। লামিয়া যুক্ত হয়েছে রংপুর থেকে। তারপরে আমাদের সাথে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ কিন্তু নোয়াখালী থেকে যুক্ত হয়েছে। এখন দেখতে পাবেন নোয়াখালীর মানুষজন বেশি।
আচ্ছা, সিয়াম রেজা আছে, সে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছে। অর্থাৎ মোটামুটি বুঝতে পারলাম যে সারা বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু তোমরা ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াশোনা শুরু করব। তবে পড়াশোনার আগে তোমাদের সাথে একটু পরিচিত হতেই হবে। আমার নাম হচ্ছে হাসিব। আমি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বিউপিতে, আমি হচ্ছে বিউপিতে ল নিয়ে পড়াশোনা করছি। আর এই টিচিং প্রফেশনে মোটামুটি 5 বছর ধরে আছি তোমাদের সাথে। অর্থাৎ তোমাদের ভালো মন্দ, তোমাদের পরীক্ষার আগের অবস্থা, তোমাদের ডিপ্রেশন, তোমাদের খুশি, সবকিছুকে আপন করে নিয়েছি প্রায় 5 বছর ধরে। চলো আর দেরি না করে আজকে তোমাদের সাথে ক্লাসটি শুরু করে দেই। তবে একটা সমস্যার কথা বলি, আমরা যখন এই শুভা গল্পটা পড়ি, শুধু শুভা না, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো গল্পই যখন আমরা পড়ি, তখন এর সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানো? এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা বুঝি না। কারণ উনি অনেক কঠিন করে লেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাগুলো আমরা বুঝতে পারি না। গল্প পড়ে এই গল্পে অ্যাকচুয়ালি কি বোঝাইছে সেইটা আমরা বুঝি না। বিভিন্ন কঠিন শব্দ থাকে, যেমন ধরো দোস্তর মতো বা এই ধরনের বিভিন্ন কঠিন শব্দ থাকে। সেই কঠিন শব্দগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। তাই কিন্তু এই গল্প থেকে যখন আমাদের সৃজনশীল বা এসকিউ কোশ্চেন আসে, তখন কিন্তু আমরা ভালোভাবে এর ভাবটা বুঝে তারপরে কিন্তু আমরা আনসার করতে পারি না। ফলশ্রুতিতে বেশিরভাগ সময় কিন্তু আমাদের আনসারটা ভুল হয়, এবং সেই ভুল আনসার দেওয়ার কারণে আমরা সৃজনশীলে কখনোই ফুল মার্কস পাই না। 9-10 আমরা কখনোই পাই না, আমরা ভুল করি। এই জন্য আমাদের নাম্বার কিন্তু স্যাররা কেটে রেখে দেন। তাই আজকের এই ক্লাসে আমার অবজেক্টিভ থাকবে তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ আমি তোমাদেরকে বুঝিয়ে পড়াবো, যাতে করে এই গল্প থেকে এমসিকিউ আসুক, সিকিউ আসুক, এক কথায় প্রশ্ন আসুক, যেভাবেই আসুক না কেন আমরা একদম সুন্দরভাবে সলভ করে দিয়ে আসতে পারবো। অর্থাৎ আজকের এই ক্লাসের পরে তোমরা যারা এখানে আছে ক্লাস করছো, তোমরা সবাই এই শুভা গল্পের উপরে মাস্টার হয়ে যাবা। অর্থাৎ এই গল্পে এমন একটা শব্দ থাকবে না যেটা তুমি পারবা না, এই গল্পে এমন একটা লাইন থাকবে না যেটা তোমার জানা নাই, এই গল্পের এমন একটা মূল ভাব থাকবে না যেটা তুমি জানবে না। আজকে আমাদের এই 1.5 ঘন্টার ক্লাস যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে করো, আমার সাথে থাকো, তাহলে দেখবে আজকের পর থেকে এই গল্প নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে এক্ষুনি পড়া শুরু করে দিব। তবে এর আগে আমি একটা পোল দিচ্ছি, আমাকে একটু বলো যে তোমরা কে এই শুভা গল্পটা একদম ক্লিয়ারলি বুঝো, যে কোথাও তোমাদের সমস্যা নেই। আমাকে একটু বলো যে তোমরা এই গল্পটা কে বুঝো, একদম ক্লিয়ারলি বুঝো, যে তোমাদের কোথাও সমস্যা নাই। আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। কমেন্টে না, সরি, আমি একটা পোল ক্রিয়েট করেছি, সেই পোলে তোমরা জানিয়ে দাও যে তোমরা কে এই গল্পটা একদম হুবহু সবকিছু বোঝো। এই গল্পটা তোমরা হুবহু সবকিছু বুঝো। আচ্ছা ঠিক আছে, যদি আমি একটু দেখতে চাই যে তোমরা কে বুঝো, আমরা তারপরে কিন্তু এখানে যাব। আর কমেন্টে কিন্তু তোমরা একটা জিনিস জানিয়ে দাও যে এই গল্পটা বুঝতে তোমাদের কোথায় অ্যাকচুয়ালি সমস্যা হয়, কোন জায়গাটায় তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, আমাকে একটু জানিয়ে দাও। এই শুভা গল্পটা পড়তে বা বুঝতে তোমাদের কোন জায়গাটায় সবচেয়ে বেশি সমস্যা হয়, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা ওকে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি পোল হিউজ নাম্বার অফ স্টুডেন্ট, তারা কিন্তু বুঝে না এই গল্পটা। চলো তাহলে আমরা আস্তে আস্তে এই গল্পটা শুরু করে দেই। আচ্ছা, আমাদের এই গল্পের নাম হচ্ছে শুভা। গল্পের নাম কি? শুভা। আচ্ছা, এই গল্পটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর।
কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই একটু নোট করে নাও, সবাই একটু খাতা কলম বের করো, খাতা কলম বের করে নোট করে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো তিনি বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো তিনি বিশ্বকবি। বুঝতে পারছো? রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি? বিশ্বকবি। আচ্ছা, ঝিলিক বলেছে ভাইয়া শেষের দিকে বুঝতে পারি না, কোনো সমস্যা নাই, আজকে আমি সবকিছু তোমাকে বুঝিয়ে দেব। আজকে আমি সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দেব। অর্থাৎ আজকের পরে এই শুভা গল্প থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। ইভেন তোমরা এইটাও বুঝবা যে বাংলা গল্পগুলো কিভাবে পড়তে হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, চলো আমরা একটু যাই। দেখো, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারলাম, তোমরা একটু মার্ক করে নাও, এটা এমসিকিউ আসবে যে মেয়েটির নাম কি? সুহাসিনী। মেয়েটির নাম কি? সুভাষিনী। সুভাষিনী শব্দের অর্থ কি? যিনি সুন্দর ভাষায় কথা বলেন। বা সুভাষিনী মানে কি? সুভাষিনী মানে হচ্ছে যে যে সুন্দর ভাষায় কথা বলে। ওকে, দেখো, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে? তাহলে দেখো, বাবা বা তার পরিবার শখ করে তার নাম রাখলো সুভাষিনী, কিন্তু কি একটা ব্যাপার যে সে কিন্তু পরবর্তীতে যখন বড় হলো তখন আমরা দেখলাম সে হচ্ছে বোবা। আচ্ছা, তাহার দুটি বড় বোনকে সুকেশিনী মানে কেশ মানে হচ্ছে চুল, সুকেশিনী মানে হচ্ছে যার সুন্দর চুল আছে। কেশ শব্দের অর্থ চুল, তোমরা লিখে নাও, কেশ শব্দের অর্থ চুল। অর্থাৎ সুকেশিনী মানে হচ্ছে যার সুন্দর চুল আছে। এবার দেখো, সুহাসিনী শব্দের অর্থ যে সুন্দর করে হাসে। সুহাসিনী মানে যে সুন্দর করে হাসে। তাহলে দেখো, আমরা দেখলাম তিনটা বোনকে তিনটা অ্যাডজেক্টিভ দিয়ে তোমার ক্যারেক্টিফাই করছে, তাদের তিনটা বৈশিষ্ট্য বলছে। যেমন দেখো, ছোট মেয়েটার নাম হচ্ছে সুভাষিনী, অর্থাৎ সে সুন্দর করে কথা বলে। তার দুইটা বড় বোন আছে, একজনের নাম সুকেশিনী, আমরা জানি কেশ মানে চুল, আর সুকেশিনী মানে যার সুন্দর চুল আছে। সুহাসিনী অর্থাৎ যে সুন্দরভাবে হাসে। বুঝতে পেরেছো? আচ্ছা, নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে বাপ ছোট মেয়েটির নাম রাখে সুভাষিনী। তাহলে এই যে সুভাষিনী বা শুভা, এই নামটি কে রেখেছে? এই নামটি রেখেছে তার বাবা। ওকে, এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। ওকে, তাহলে প্রশ্ন যদি আসে যে শুভার নাম কে রেখেছে? শুভার নাম রেখেছে শুভার বাবা। শুভার ডাক নাম কি? সুভাষিনীর ডাক নাম কি? সুভাষিনীর ডাক নাম শুভা। দোস্তর মতো অনুসন্ধান মানে যথাযথভাবে অনুসন্ধান করে, লিখে নাও, যথাযথ। দোস্তর মতো মানে হচ্ছে যথাযথভাবে। দোস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় মানে অনেক দেখাশোনা করে এবং অনেক টাকা খরচ করে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে। আচ্ছা, নীরব হৃদয় ভার, এই ব্যাপারটা কি জানো? ধরো তোমার কোন একটা কারণে মন খারাপ এবং তুমি সেই মন খারাপের কথা কাউকে বলতে পারতেছো না, তুমি চুপচুপ করে কষ্ট পাচ্ছ। কখনো তোমার কষ্টে চোখের কোণে একটু পানি জমছে, কিন্তু তুমি আবার সেই পানিটা মুছে ফেলছো, সবার নিজের কষ্টটা সবার থেকে আড়াল করছো। এইটাকে আমরা বলি নীরব হৃদয় ভার। অর্থাৎ তুমি মনে মনে যে কষ্ট পাচ্ছ, বুঝতে পারছো? তাহলে কি হলো যে বড় দুইটা মেয়েকে খুব ভালো মতো দেখাশোনা করে এবং অনেক টাকা অর্থ ব্যয় করে বিবাহ দেওয়া হয়েছে, কিন্তু ছোটটি পিতার নীরব হৃদয় ভারের মতো, অর্থাৎ একটা মনের কোণে ব্যথার মতো সৃষ্টি করে রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাকে একটু জানাও, এই যে আমরা যতটুকু পড়লাম শুভা গল্পের, তোমরা কি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমরা গল্পের যতটুকু পড়লাম তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে ভাইকে জানিয়ে দাও, একটা পোল দিয়েছি।
আর যদি না বুঝো তাহলে কমেন্টে ভাইয়াকে জানিয়ে দাও এক্স্যাক্টলি কোন জায়গাটা তোমরা বুঝো নাই। আমি আরেকবার তোমাদেরকে একটু সামারাইজ করে দিচ্ছি যে দেখো, একটা মেয়ে যখন জন্ম হয়েছিল তার, তখন তার নাম রাখা হয়েছিল সুভাষিনী। আচ্ছা, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই মেয়েটি তো কথা বলতে পারে না, কিন্তু সুভাষিনী শব্দের অর্থ তো যে সুন্দরভাবে কথা বলতে পারে, তাই না? আচ্ছা, ওকে। তারপরে কি হলো দেখো, তার দুইটা বড় বোন ছিল, একজনের নাম সুহাসিনী, একজনের নাম সুকেশিনী, এবং তাদেরকে অনেক দেখাশোনা করে ভালো জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই ছোট মেয়েটির চিন্তায় তার বাবার মন খারাপ হয়ে আছে। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই বলছে তারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছে। আচ্ছা, আমাকে একটু তোমরা জানাও যে কোন জায়গাটা তোমরা বুঝো নাই। যদি কেউ না বুঝতে পারো আমাকে কোশ্চেন করো যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নাই বা বুঝতে পারছো না। ওকে, যেমন আলামিন বলছে জি সব বুঝতে পারছি স্যার, কোনো সমস্যা নাই। আল শায়েক বলছে না বুঝি নাই। শায়েক, তুমি কোন জায়গাটা বুঝো নাই একটু যদি ভাইকে ক্লিয়ার করে বলো। তার মিফতাহুল বলছে বুঝছি, কোনো সমস্যা নাই। তারপরে আমাদের সাথে আছে মারিয়া, আমাদের সাথে আছে পারভিন, তারপর আমাদের সাথে আরো অনেক বন্ধুরা কিন্তু আছে, তারা সবাই বলছে হ্যাঁ বুঝতে পারছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমরা যদি কেউ যদি কোথাও না বুঝে থাকো তাহলে ভাইয়াকে একটু বলে দাও যে হ্যাঁ কোন জায়গাটা তুমি বুঝতে পারছো না। আচ্ছা, যেমন সাকিন আছে, সাকিন বলছে হ্যাঁ ভাইয়া অল ক্লিয়ার, সবকিছু বুঝেছি। মালিহা বলছে হ্যাঁ ভাইয়া অল ক্লিয়ার, সব বুঝেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন সিয়াম রেজা বলছে অল ক্লিয়ার, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তাসনিয়া জেবিন আছে আমাদের সাথে, সেও কিন্তু সবকিছু বুঝে ফেলেছে। ওকে, চলো তাহলে আমরা তার পরবর্তী স্লাইডে যাই। দেখো তার পরবর্তী স্লাইডে কি বলছে, যে কথা কয় না সে যে অনুভব করে, যে কথা কয় না সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই লাইনটা দাগিয়ে নাও, এইটা তোমাদের শর্ট কোশ্চেন, অর্থাৎ খ নাম্বারে এখান থেকে প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন। দেখো, যে কথা কয় না সে যে অনুভব করে, এটা সকলের মনে হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। দেখো এই লাইনটা কি বুঝিয়েছে তোমরা কি জানো? বলতেছে যে দেখো একটা মানুষ, দেখো আমাকে যদি কেউ একটা চিমটি দেয়, আমি কি বলবো উফ চিমটি কেন দিচ্ছ? আমাকে যদি কেউ ডিস্টার্ব করে, আমার ছোট বোন যখন আমাকে ডিস্টার্ব করে, এই দেখতো ভাই ডিস্টার্ব করিস না, আমরা তো বলি তাই না? তোমাদের ছোট ভাই বোনও কিন্তু তোমাদেরকে ডিস্টার্ব করতেছে। দেখো আমরা যে ডিস্টার্ব করলে নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারি, তাই মানুষ বুঝতে পারে হ্যাঁ ওর মনে হয় কষ্ট হচ্ছে। দেখো আমরা যদি কোন ব্যথা পাই, আমরা কাউকে জানাতে পারি, আমাদের মন খারাপ থাকলে আমরা আমাদের বন্ধুর সাথে কথা বলি। কিন্তু দেখো, যে কথা বলে না সে কিন্তু তার এই অনুভূতিটা প্রকাশ করতে পারে না। আচ্ছা, আর সে যে এই অনুভূতিটা প্রকাশ করতে পারে না, এই জন্য অন্য সকলেই মনে করে কি তার বোধহয় কোনো অনুভূতি নাই, সে বোধহয় কষ্ট পায় না। বুঝতে পারছো? তাহলে যদি এটা খ নম্বরের প্রশ্নটা আসে, তাহলে ভাইয়া যেগুলো বললাম সেগুলো তোমরা একটু এক্সপ্লেন করে লিখে দিবে। এই জন্য তাহার সাক্ষাতেই কেবল তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। অর্থাৎ তার সাথে যখনই কারো দেখা হইতো, সে কই তাকে একটু ভালো করে একটু কথা বলবে, বাহবা দিবে, তাকে উৎসাহিত করবে না, বরং তা না। আমাদের সমাজের মানুষ সে অতীতকাল থেকেই ভালো না, আমরা সবাইকে একটু পোক করতে পারলে ভালোবাসি। তাই দেখো এই যে সকলে, অর্থাৎ ধরো পাশের বাসার আন্টিরা যখন আসতো, আয়সা কই সুভাষিনীকে একটু আদর করবে, তার জন্য ভালো মন্দ কিছু রান্না করে আনবে, তার সাথে তার বাচ্চাদেরকে খেলতে পাঠাবে, না তা তো করেই না, বরং এসে বেশি বেশি দুশ্চিন্তা প্রকাশ করতো। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, ওকে। তারপরে দেখো, সে যে বিধাতার অভিশাপ রূপে তার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করেছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। অর্থাৎ দেখো এই সমাজ তাকে এমন একটা ফিল দিয়েছে যে সে মনে করতো সে হচ্ছে সৃষ্টিকর্তার অভিশাপ। কিন্তু আমাকে একটা জিনিস বলো যে কোনো মানুষ
কি সৃষ্টিকর্তার অভিশাপ হইতে পারে? না, কোন মানুষ সৃষ্টিকর্তার অভিশাপ হতে পারে না, কারণ সৃষ্টিকর্তা তার প্রত্যেকটা বান্দাকেই অসম্ভব রকম ভালোবাসে। তোমরা তো জানো যে আমাদের মা বাবা আমাদেরকে কত বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে, তাই না বলো? কিন্তু তারপরেও সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে পৃথিবীতে তিনি 99 ভাগের 1 ভাগ ভালোবাসা শুধু সবার মধ্যে বন্টন করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ যে ভালোবাসা সেটা কিন্তু আমাদের সৃষ্টিকর্তার কাছেই রয়ে গেছে। ওকে, তারপরে দেখো, তাহার ফল এই হইয়াছিল, জনসাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করত। অর্থাৎ এই যে সবাই যে তার সাথে দেখা হইলেই দুশ্চিন্তার কথা বলতো, সবাই যে তার সাথে দেখা হইলেই খারাপ খারাপ কথা বলতো, তাই সে সব সময় অন্য সকলের আড়ালে থাকার চেষ্টা করত। অর্থাৎ সে সবার সামনে যেত না। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তারপরে দেখো, মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি। এই যে এই লাইনটুকু, এইটাও কিন্তু খ নাম্বারে আসতে পারে, যে আমাকে সবাই ভুলিলে বাঁচি। কারণ দেখো, সবাই যদি সুভাষিনীকে ভুলে যায় তাহলে তাকে নিয়ে কেউ দুশ্চিন্তা করবে না, তার সামনে এসে তার খারাপ কথাগুলো কেউ বলবে না, তাই না বলো? ওকে, তারপরে দেখো, কিন্তু বেদনা কি কখনো কেউ ভোলে না? পিতার মনে সে সর্বদাই জাগরুক মানে হচ্ছে জাগ্রত বা সজাগ বা সজাগ। আচ্ছা, দেখো সুন্দর একটা কথা বলেছে যে বেদনা কি কেউ কখনো ভোলে। দেখো, আমরা মানুষেরা স্বভাবতই এমন যে আমরা লাইফের 2টা জিনিস এক্সপেরিয়েন্স করি। কয়টা জিনিস? 2টা জিনিস। আমাদের লাইফের কিছু সময় থাকে হচ্ছে সুখের, আর কিছু সময় থাকে হচ্ছে দুঃখের। একটা জিনিস দেখবা, এই সুখের স্মৃতিগুলা আমাদের খুব বেশি একটা মনে পড়ে না, কিন্তু এই দুঃখের স্মৃতিগুলো আমাদের সব সময় মনে পড়ে, এবং এই দুঃখের স্মৃতিগুলো সব সময় আমাদেরকে তাড়িত করে নিয়ে বেড়ায়। যেমন একটা এক্সাম্পল যদি তোমাদেরকে বলি, যে দেখো, ঠিক সেই কোন ছোটকালে আমার কোন বন্ধু আমাকে একটু ছোট করে কথা বলেছিল, আমাকে একটা পচা নামে ডেকেছিল, বা আমি যে বন্ধুটাকে বা আমার যে বান্ধবীটাকে আমি অনেক বেশি বিশ্বাস করতাম, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, বা আমার ছোট ভাই বোন কোন একটা কারণে আমাকে অনেক কষ্ট দিয়েছিল। এই ব্যাপারগুলো কিন্তু আমরা কখনোই ভুলি না। ঠিক একইভাবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বলেছেন, বেদনা কি কেউ কখনো ভোলে? বেদনা কি কেউ কখনো বলে না, ভোলে না। পিতার মনে সে সর্বদাই জাগ্রত ছিল। আচ্ছা, এবার দেখো, বিশেষত তাহার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন। এটা এমসিকিউতে আসতে পারে। তার মা তাকে কি স্বরূপ দেখতেন? ত্রুটি স্বরূপ। অর্থাৎ তার মা ভাবতো যে সে হয়তো বা কোনো একটা দোষ করছে, বা কোনো একটা পাপ করছে, বা কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন একটি সন্তান দিয়েছেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন। হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে মা সবসময় ছেলের চাইতেও মেয়েকে নিজের অংশ মনে করেন, পার্ট অফ লাইফ মনে করেন। হ্যাঁ, তোমরা একটা জিনিস দেখতে পারো যে হ্যাঁ, যদিও মারা সাধারণত ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে বাহ্যিক ভাবে, কিন্তু দেখবো যে মাদের যত পরামর্শ আছে, মাদের যত গোপন কথা আছে, সেগুলো কিন্তু তারা তাদের মেয়েদের সাথে শেয়ার করে থাকে। তাই কারণ সে কন্যাকে নিজের অংশ মনে করে। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সে যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করে। অর্থাৎ কন্যার যদি কোনো একটা অসম্পূর্ণতা থাকে, যেমন শুভা এখানে কথা বলতে পারে না, কেউ হয়তো তোমার চোখে না দেখতে পারে, কার হয়তো একটু ব্রেনে সমস্যা থাকতে পারে, কারো ফিজিক্যাল কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে কন্যার মা এটাকে লজ্জার ব্যাপার মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ, খুবই গুরুত্বপূর্ণ। শুভার বাবার নাম কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, এটা এমসিকিউতে আসতে পারে। বাণীকণ্ঠ শুভাকে অন্য মেয়েদের অপেক্ষা একটু বেশি ভালোবাসতেন, কিন্তু মাতা তাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন।
আচ্ছা, একটা জিনিস দেখো যে আমাদের আমাদের ধরো কোন একজন প্যারেন্টস এর যদি 3টা বাচ্চা থাকে, এর মধ্যে একটা বাচ্চা যদি কোনোভাবে অ্যাবনর্মাল থাকে, উচিত কি ছিল? উচিত ছিল সেই অ্যাবনর্মাল বাচ্চাটাকে আরো বেশি কেয়ার করা, তাকে আরো বেশি আদর যত্ন করা, তার সাথে সবসময় কথা বলা, তাকে কখনো খারাপ ফিল করতে না দেওয়া। কিন্তু এখানে দেখো যে আমাদের সমাজ ব্যবস্থা এমন যে নিজের মা নিজের সন্তানকে গর্ভের একটা কলঙ্ক মনে করতেছে, মানে খুবই খারাপ একটা ব্যাপার মনে করছে, তাই তার প্রতি সে অনেক বেশি বিরক্ত ছিল। ওকে, ঠিক আছে, দেখি আমাকে আবার একটু জানাও তো যে পর্যন্ত আমরা এখন পর্যন্ত পড়লাম বা পড়তেছি তোমরা বুঝতে পারতেছো কিনা বা ধরতে পারতেছো কিনা। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কিন্তু ভাইকে জানাবে। তোমরা একটু আমি একটা পোল দিচ্ছি, পোলে তোমরা জানিয়ে দাও যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো, কমেন্টে জানাই দাও যে হ্যাঁ ভাইয়া এই শব্দটার অর্থ বুঝি নাই, এই লাইনটার অর্থ বুঝি নাই, আমাকে একটু বলো। আচ্ছা, ওকে, আর এদিকে পোল দিয়েছি, তোমরা কে কে বুঝেছো কে কে বুঝো নাই আমাকে একটু জানিয়ে দাও। দেখো আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক বেশি ইন্টারেক্টিভ ক্লাস। আমরা চাই এখান থেকে আমরা চাই যে আমাদের একটা ক্লাস করার পরে আমাদের কোনো স্টুডেন্টের আর মনে যেন কোনো প্রশ্ন না থাকে, অর্থাৎ সে যেন সবকিছু একদম ক্লিয়ারলি বুঝতে পারে। বুঝতে পেরেছো? অর্থাৎ তার যেন স্কুলের উপরে আর রিলাই না করতে হয়, প্রাইভেটের উপরে কোনো রিলাই না করতে হয়, একমাত্র আমাদের মাধ্যমেই যেন তারা পড়াশোনা একদম টপ টু বটম সবকিছু বুঝতে পারে। ওকে, তোমরা যদি কেউ না বুঝে থাকো তাহলে ভাইকে কিন্তু কমেন্টে জানাইতে পারো যে হ্যাঁ ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, এই শব্দটা বুঝি নাই, এইটা আমাকে একটু বুঝে দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যেমন আফসানা বলছে হ্যাঁ ভাইয়া অল ক্লিয়ার। তারপরে হচ্ছে রাহিমা আক্তার আছে, রাহিমা আক্তার বলছে হ্যাঁ ভাইয়া অল ক্লিয়ার। মুসা আছে, সেও বলছে অল ক্লিয়ার। মারিয়া আছে আমাদের সাথে, রাহিমা আক্তার আছে, আব্দুল্লাহ আছে, বলেছে অল ক্লিয়ার, অর্থাৎ সবকিছু বুঝতে পেরেছে। তারপরে হচ্ছে আরো আয়েশা বলছে ভাই সবার মেসেজের জন্য ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তোমরা আননেসেসারি কথাবার্তাগুলো এখন না বললেও কিন্তু পারো, তাহলে আমরা একটু সুন্দরভাবে ক্লাসটা করতে পারবো। মুসা বলছে ইয়েস স্যার সবকিছু বুঝতে পেরেছে। জুবাইর আছে, সে বুঝতে পেরেছে। স্বপন আছে, বলছে হ্যাঁ ভাইয়া ঠিক আছে সবকিছু বুঝতে পেরেছি। সিয়াম রেজা আছে, সে বলছে সবকিছু বুঝতে পেরেছি। তারপরে আমাদের সাথে আরো অনেকে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে এবং তার পুরো সবগুলো পড়া বুঝে নিচ্ছে। ওকে, তোমরা কিন্তু আমাকে জানাতে পারো যে কোন জায়গাটা বা কোন সমস্যাটা তোমরা যদি তোমাদের থেকে থাকে যে কোথায় তোমার সমস্যা ফেস করতেছো, কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমরা সেভাবে সলভ করতে পারবো। আচ্ছা, তারপরে দেখো যে কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, সুদীর্ঘ পল্লব, পল্লব মানে কি? এই যে চোখের পাতা আছে না, এই যে চোখের পাতা, এই যে চোখের উপরে পাপড়িটা, এটাকে আমরা পল্লব বলছি। সুদীর্ঘ মানে বড় বড় পল্লব, অর্থাৎ তার সুভাষিনীর চোখের পাতা পাপড়িগুলো অনেক বড় বড় ছিল। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং ওষ্ঠাধর, ওষ্ঠাধর মানে ঠোঁট, ওষ্ঠাধর মানে ঠোঁট, ওষ্ঠাধর মানে ঠোঁট, 6 লিখে নাও। ওষ্ঠাধরে ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠত। অর্থাৎ সে যখন কোন একটা কথা বলতে নিত বা তার ঠোঁট দিয়ে বা গাল দিয়ে কোন একটা ভাব বা কোন একটা কথা এর আভাসও যখন আসতো, তখন তার ঠোঁটগুলো কচি কিশলয়, কিশলয় মানে পাতা, গাছের পাতা, অর্থাৎ গাছের একটা পাতা, নতুন পাতাগুলো যেভাবে একটু বাতাসেই অনেক বেশি নড়ে, অনেক বেশি নড়ে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো কিশলয়। একজন বলছে বাণীকণ্ঠ শব্দের অর্থ কি? বাণীকণ্ঠ শব্দের কোনো অর্থ নাই, বাণীকণ্ঠ হচ্ছে একজনের নাম, সে হচ্ছে সুভাষিনীর বাবা। বুঝতে পেরেছো? সুভাষিনীর বাবা। খালেদ সাইফুল্লাহ তুমি কি বুঝতে পেরেছো? আবির ঘোষ হচ্ছে কিশলয় কি? কিশলয় মানে পাতা, দেখো আমি লিখে দিয়েছি, কিশলয় শব্দের অর্থ পাতা। তারপরে আরো যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাও। খালেদ প্রশ্ন করেছে, আবির প্রশ্ন করেছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেখানেই বুঝবা না সেখানেই প্রশ্ন করবা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফাহিম বলছে ভাইয়া প্রতাপের সাথে কি সম্পর্ক ছিল? সেটা আমরা একদম শেষে বুঝতে পারবো, গল্প শেষ করে। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমাকে একটু জানাও যে তোমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। যেমন খালেদ জানিয়েছে, আবির জানিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পারভিন বলছে আভাস মাত্র, অর্থ কি? আভাস মানে কি? মানে কোন ভাবের আভাস। ভাব মানে এখানে কথা, ভাব মানে কথা,
অর্থাৎ তার মুখে আভাস, মানে একটু যদি কথা আসার মতো হইতো, পারভিন বুঝতে পারছো কিনা? অর্থাৎ তার মুখে একটুখানি যখনই কথা আসার মতো একটা সিচুয়েশন তৈরি হইতো, সেটা কথা বলতে পারতো না বা কথা বলার চেষ্টা করতেছে বা করার চেষ্টা করতো, তখন একটু ভাবের আভাস বা কথা বলার একটু মতো হইলেই তখন তার ঠোঁটগুলো কচি কিশলয়, অর্থাৎ গাছের কচি পাতাগুলো যেভাবে যেভাবে তোমার নড়তে থাকে সেভাবেই কিন্তু নড়তে থাকতো। আশা করি বুঝতে পারছো। প্রাপ্তি বুঝতে পারছো কিনা আমাকে জানাও। খালেদ সাইফুল্লাহ তুমি বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা, ওকে। এবার দেখো কথায় কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদিগকে মানে আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া নিতে হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা যেভাবে প্রকাশ করি, কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদেরকে নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতটা তর্জমা করার মতো। দেখো আমরা যে কথাটা বলি সেই কথাটার সেই কথাটার তোমার যে ভাব সেটা কিন্তু আমাদেরকে তর্জমা করে নিতে হয়। যেমন যেমন আমি 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 বললাম যে এই তোমরা কি ভালো আছো, তোমরা কি ভালো আছো? তো একজন বললা যে হ্যাঁ ভালো আছি, আরেকজন বললো হ্যাঁ আছি কোন রকম স্যার। বুঝতে পারো, এই যে দুইটা উত্তর কিন্তু একরকম না। সো এই যে ভাবের আভাসটা আমাদেরকে কিন্তু কল্পনা করে নিতে হয়। তাসলিম বলছে সুদীর্ঘ পল্লব মানে কি? এখানে পল্লব মানে হচ্ছে পাপড়ি, চোখের পাপড়ি আছে না, পল্লব মানে হচ্ছে চোখের পাপড়ি। আর এই সুদীর্ঘ পল্লব, এই যে দেখো চোখের যে পাতা, এটাই হচ্ছে চোখের এই যে ছোট ছোট লোমগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের পল্লব বা পাতা। আর সুদীর্ঘ পল্লব মানে হচ্ছে বড় বড় পল্লব। আচ্ছা, এবার দেখো তাহলে কথায় আমরা যেটা প্রকাশ করি সেটা নিজেদের চেষ্টায় অনেকটা তর্জমা করে নিতে হয়। তর্জমা মানে হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ বা অনুবাদ। লিখে নিতে পারো, অনুবাদ। আচ্ছা, করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা এই যে মানুষের কথাকে ইন্টারপ্রেট করি, এটা সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে। অর্থাৎ আমরা যখন বুঝি না তখন এই যে আমরা যে বুঝতে পারি না, এইটার কারণেও কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, কালো চোখে কোনো কিছু তর্জমা করতে হয় না। মন আপনি তাহার উপর ছায়া ফেলে এবং ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত এবং কখনো মোদিত হয়। অর্থাৎ সে তো কারোর সাথে কথা বলে না বা কথা শুনেও না, তাই সে কিন্তু তাকে কারো কথা তর্জমা করতে হয় না। তার দুইটা কালো সুদীর্ঘ পল্লব বিশিষ্ট চোখ ছিল, এই চোখ দিয়ে সে যাকেই দেখতো তার মনের ভাব সে বুঝতে পারতো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, আচ্ছা তোমাদেরকে আর কারো কোনো প্রশ্ন ছিল নাকি আমাকে জানাও। রিয়া তুমি বলছো তর্জমা মানে কি? আমি কিন্তু বলেছি তর্জমা মানে হচ্ছে অনুবাদ। আচ্ছা, ওকে। আচ্ছা, আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। তারপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, আবার কখনো স্নান ভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে। আচ্ছা, দেখো অস্তমান চন্দ্র, অস্তমান মানে যেই চাঁদটা ডুবে যাচ্ছে এরকম একটা ভাব। কিন্তু দেখো যখন দেখবা যে যখন কোন একটা চাঁদ বা সূর্য একদম শেষ সময় ডুবে যাচ্ছে ভাব, তখন তখন তুমি যদি সূর্যের দিকে তাকায় থাকো তাহলে দেখবা তোমার কাছে মনে হবে সূর্যটা যেন তোমার দিকে এক দৃষ্টিতে অনিমেষে মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিক ঠিকরিয়া ওঠে, কখনো মুখের বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শী হইয়া ওঠে। অর্থাৎ বলছে এই যে দেখো এই চোখটা, এটা কখনো কখনো অনেক বেশি চঞ্চল হইয়া ওঠে, আবার কখনো কখনো একদম উদার হয়ে ওঠে এবং অতল স্পর্শী, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। আচ্ছা, এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব আছে। বিজন মানে
একা একা, বিজন মানে একা একা। অর্থাৎ এই যারা কথা বলতে পারে না, এদের একটা মহত্ব হচ্ছে তারা মানুষের সাথে কথা না বলে থাকতে পারে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত। তাহলে শুভাকে কারা ভয় করত? বালক বালিকারা শুভাকে ভয় করত। বুঝতে পারছো তোমরা সবাই? আশা করি বুঝছো। ওকে, আমি একটু আরেকবার জিজ্ঞাসা করে নেই, তাহলে তোমাদেরকে আমাকে একটু জানিয়ে দাও, যে তোমরা সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আর আমরা তার পরবর্তী যে স্লাইড আছে সেটাতে চলে যাচ্ছি। আচ্ছা, তাহার সহিত খেলা করিত না, সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এমসিকিউ আসতে পারে। তাহলে তাহলে কবি তাকে কিভাবে ক্যারেক্টিফাই করতেছে দেখো, বলছে সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন, অর্থাৎ সুভাষিনী সে হচ্ছে শব্দহীন এবং সঙ্গীহীন, তার কোনো সঙ্গীও নেই। গ্রামের নাম চণ্ডীপুর, এমসিকিউতে আসার মতো। সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া, ঘন ঘট উচ্চ তট। অর্থাৎ এই যে নদীটা, এই নদীর দুই পাশে দিয়েই কিন্তু সবুজ গাছপালা আছে, সেই কথাই বলা হয়েছে। তারপরে দেখো, নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী সুতস্বিনী আত্মবিশ্বাস দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয় আপনার অসংখ্য কল্যাণ কার্যে করিয়া চলিয়াছে। ওকে, এবার চলো, বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। অর্থাৎ বাণীকণ্ঠ কে জানি? সবাই একটু কমেন্টে আমাকে জানাও তো, বাণীকণ্ঠ কে? আমাকে একটু কমেন্টে জানাও যে এই বাণীকণ্ঠ ভদ্রলোকটা কে, তার পরিচয় কি? বাণীকণ্ঠ যে ভদ্রলোক, তার পরিচয় কি? একটু কমেন্টে জানাও। আচ্ছা, নুসরাত জাহান বলছে রঙ্গভূমি। এর অর্থ কি? রঙ্গভূমি মানে হচ্ছে যেখানে রং তামাশা করা হয়, মানে যেখানে নাটক সিনেমা করা হয়। আচ্ছা আচ্ছা, পারভিন বলছে দ্বীপ্রহর মানে কি? দ্বীপ্রহর মানে দুপুর। দ্বীপ্রহর মানে দুপুর। আচ্ছা, চলো, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে ভাইকে জানিয়ে দিবা। আচ্ছা, তাহলে কি হলো? বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। এই বাণীকণ্ঠটাকে তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি। আচ্ছা, তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালচর, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুল তলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ তার বাড়িটা অনেক সুন্দর, এই নদী দিয়ে যেই নৌকাবাহী যায় তাই সেই বাড়িটা পছন্দ করে। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারণ নজরে পড়ে কিনা যায় না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় সে নদীর তীরে আসিয়া বসে। আচ্ছা, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পরিপূর্ণ করে দেয়। আচ্ছা দেখো, যেমন দেখো যে এই যে তোমার সবাই যে তোমার এই সুভাষিনীকে অনেক বেশি তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার নামে উল্টাপাল্টা কথা বলছে, সে তো মনে মনে কষ্ট পাচ্ছে, তাই না? ঠিক একইভাবে সে যখন নদীর পাড়ে এসে বসে, তার যত কষ্ট ছিল সব কষ্ট মুছে দেওয়া হয়। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, তারপরে চলো আমরা একটু যাই। যেন তাহার হইয়া কথা কয়, অর্থাৎ এই নদীগুলা সুভাষিনীর মনে হয় বা সুভার মনে হয় যে নদীগুলো আছে এগুলো হয়তো তার জন্য কথা বলে। নদীর কলধ্বনি, তারপর লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্ম সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া আনন্দের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া পড়ে। আচ্ছা, ওকে, প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তারও একটি বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শতাব্দীর
নক্ষত্র লোকের পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সংগীত এবং ক্রন্দন এবং দীর্ঘশ্বাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো কি বলছে, এখানে মেইনলি বলছে যে সবাই এই যে তোমার সুভা যে নদীর পাড়ে আসে তখন তার মনে হয় এই নদী তার সাথে কথা বলতেছে, তখন তার মনে হয় চারদিকে কম্পন উঠেছে এবং তার কখনো মনে হয় যে এই যে বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার বড় বড় চক্ষু বিশিষ্ট সুভা যেভাবে তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা তার পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যাব, এর আগে আমাকে একটু আবার বলে জানিয়ে দাও। আমি জানি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ তোমরা ইতিমধ্যে কমেন্টে জানাচ্ছ। তারপর স্ট্যাটিস্টিক্সটা দেখার জন্য আমাকে একটু জানাও যে তোমরা কে কে অর্থটা ধরতে পেরেছো। তোমরা কে কে এই গল্পের অর্থটা বুঝতে পেরেছো ভাই কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, একজন বলছে নৌকাবাহী মানে কি? নৌকাবাহী মানে নৌকা, এক ধরনের নৌকা, সে বিভিন্ন জিনিসপত্র বহন করে। তরুর মর্মর মানে কি? রিয়া বলছে তরুর মর্মর মানে হচ্ছে ধরো তুমি একটা রাস্তায় হাঁটছো, পায়ের নিচে একটা শুকনা পাতা পড়লো, তখন একটা মর্মর শব্দ হবে না? সেটাকে বলছে তরুর মর্মর। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, সবাই কিন্তু ইতিমধ্যে বলেছে যে হ্যাঁ ভাইয়া সবকিছু বুঝতে পেরেছি। রিয়া তুমি কি বুঝতে পারছো? রিয়া তুমি কি বুঝতে পেরেছো তরুর মর্মর শব্দের অর্থ কি? যদি বুঝে থাকো তাহলে ভাইকে কমেন্টে এক্ষুনি জানাবে। ওকে, তাহলে আমরা দেরি না করি, তার পরবর্তী যেই স্লাইড আছে সেটাতে আমরা চলে যাই। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত, খেয়া নৌকা বাঁধা থাকিত, স্বজন স্বজন জগৎ সমস্ত বিচার কার্যে যেখানে সংসার থামিয়া গিয়া ভয়ানক বিমূর্তি ধারণ করিত, সেখানে রুদ্র মহাকাশের তলায় একটি বোয়া প্রকৃতি এবং একটি বোয়া মেয়ের মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্র আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়া। বুঝতে পারছো আশা করি তোমরা সবাই একদম ক্লিয়ারলি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাইয়া নামাজ পড়তে যাবে তোমরা সবাই। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমরা নামাজ পড়বে। আমি এখন তোমাদেরকে ছোট্ট কত মিনিট, 10 মিনিটের একটা বিরতি দিব। 10 মিনিটের বিরতিতে তোমরা সবাই নামাজ পড়ে আসবে। 10 মিনিটের নামাজের বিরতি দিব। এই 10 মিনিটের নামাজের বিরতিতে তোমরা সবাই নামাজ পড়ে আসবে। মিম বলেছে সুবিস্তীর্ণ। সুবিস্তীর্ণ মানে সুবিশাল, সুবিস্তীর্ণ মানে সুবিশাল। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা নামাজের ব্রেক দিব। তোমরা সবাই নামাজ পড়ে আসবা। নামাজ পড়ে এসে নামাজ পড়ে 10 মিনিটের ভিতরে চলে আসবা। আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা আবার শুরু করব। আমরা ছোট্ট একটা নামাজের ব্রেক দিচ্ছি, যেহেতু এখন একটা নামাজের সময়। তবে সবাইকে বলছি কেউ কিন্তু দেরি করবা না। এখন 13 বাজে, তোমরা 22-এর মধ্যে সবাই চলে আসবা। 10 মিনিট নামাজের বিরতি। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে। একদম টাইম মতো চলে আসলাম। তোমরাও আশা করি একদম সবাই চলে আসছো। আমি তোমাদের কমেন্ট গুলো পড়ছিলাম, আমি দেখি সবাই বলছো ভাইয়া টাইম আপ চলে আসেন। হ্যাঁ, আমরা কিন্তু একদম টাইমলি চলে আসছি। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা দেরি না করে আমরা তার পরবর্তী যে স্লাইড গুলো আছে আমরা একটু ঝটপট করে শেষ করব। যে এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলে যাইতো, আমি একটা পেজটা হয়ে গেছে। ওকে, চলো। আচ্ছা আচ্ছা, এবং মধ্যাহ্নে মানে দুপুরে। আচ্ছা, মধ্যাহ্নে মাঝিরা জেলেরা খাইতে যাইতো, অর্থাৎ দুপুরে যখন লাঞ্চ ব্রেক নিত। আচ্ছা, তখন গৃহস্থরা ঘুমাইতো, অর্থাৎ বাড়ির লোকজন যারা আছে তারা কি করত? ঘুমাইতো। পাখিরা ডাকিত না। তারপরে খেয়া নৌকা বন্ধ থাকিত। স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি মানে একদম জনমানবহীন
বিজন মানে তোমাদেরকে একটু আগে বলেছিলাম, বিজন মূর্তি মানে একদম জনমানবহীন এরকম একটা রূপ হইতো। অর্থাৎ দেখো কবি এভাবে বোঝাচ্ছে যে সকাল থেকে সবাই কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে, কিন্তু হঠাৎ করে যখন দুপুর হইতো সবাই বাড়িতে চলে যেত, গৃহস্থরা ঘুমাইতো এবং এলাকা দেখে মনে হইতো যে একদম সবাই একদম নিশ্চুপ একদম ফাঁকা হয়ে গেছে। তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটিমাত্র বোবা প্রকৃতি এবং একটিমাত্র বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। অর্থাৎ সবাই মানুষ যখন চুপচাপ, প্রকৃতি একদম চুপ, তখন এই বোবা প্রকৃতি এবং বোবা মেয়েটি মুখোমুখি বসিয়া থাকতো। অর্থাৎ অর্থাৎ এখানে এখানে তোমাদের যে শুভা ছিল, সে দুপুর বেলা কি করত, এই প্রকৃতির সাথে সে কথা বলতো। যেমন এর আগে স্লাইডটাই আমরা দেখেছিলাম যে সে প্রকৃতি তার সাথে কথা বলতো, তার তার ভাষাটা যেন পুরো একদম নক্ষত্র জুড়েও যেন তার ভাষাটা চলে গেছে, তাই না? এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপরে দেখো এখানে সুবিস্তীর্ণ রোদে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়, অর্থাৎ এদের দুইজনের ভিতরে একজন, অর্থাৎ একজন প্রকৃতি, সে হচ্ছে সুবিস্তীর্ণ রোদে এবং একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। আর তরুচ্ছায়ায় কে বসে থাকতো? তরুচ্ছায়ায় বসে থাকতো শুভা। কে বসে থাকতো? শুভা। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর ছিল না তা নহে, অর্থাৎ শুভার যে একদম বন্ধু ছিল না ব্যাপারটা এরকম নয়। গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী এবং পাঙ্গুলি। সর্বশী এবং পাঙ্গুলি, সে সে নাম বালিকার মুখে তারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদ শব্দ মানে পায়ের শব্দ, পায়ের শব্দ, অর্থাৎ মানুষ যখন হাঁটে, হাঁটার একটা শব্দ আছে না, সেই শব্দটা। তারপরে হচ্ছে তাহারা চিহ্নিত, তাহার কথাহীন একটি করুণ সুর ছিল, কথাহীন একটি করুণ সুর ছিল, তার মর্ম তারা ভাষার অপেক্ষা সহজভাবে বুঝিত। অর্থাৎ এই যে সে যে কথা বলতে পারতো না, কিন্তু তার মনের একটা আবেগ ছিল, ভালোবাসা ছিল, যেটা যেটা তোমার সে হচ্ছে কথার চাইতেও ভালো বুঝতো। শুভা যখন তাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে, ভৎসনা মানে হচ্ছে অভিশাপ। ভৎসনা শব্দের অর্থ অভিশাপ। অর্থাৎ দেখো এই শুভা মেয়েটা কথা বলতে পারতো না, কিন্তু তারপরেও শুভা এই সর্বশী এবং পাঙ্গুলিকে কখন আদর করতেছে এবং কখন রাগ করতেছে বা অভিশাপ দিচ্ছে, কখন মিনতি করতেছে। মিনতি মানে কোনো কিছু চাওয়া, বল না তোমার কাছে এই মিনতি, তুমি আমার এই কাজটা করে দাও। অর্থাৎ কখন তার কাছে কোন একটা অনুগ্রহ চাচ্ছে, তাহা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝিত। অর্থাৎ শুভাকে অন্যান্য মানুষ যতটা না বুঝতো, অন্যান্য মানুষ যতটা না বুঝতো, তার যে পোষা দুইটা গরু ছিল তারা কিন্তু আরো ভালো বুঝতো। এই যে দেখো তোমরা কিন্তু এখানে বলতে পারো, এখানে কিন্তু তোমরা একটা জিনিস পাশে, বইয়ের পাশে একটু লিখতে পারো, সেটা হচ্ছে মানুষের অবহেলা। একটা জিনিস দেখো, মানুষের অবহেলা। কেন মানুষের অবহেলা বললাম? দেখো দুইটা গরু, গৃহপালিত প্রাণী, তারা যদি শুভা কখন কি বলতেছে সেই ব্যাপারটা ভালো করে বুঝতে পারে, তাহলে মানুষের তো আরো ভালো করে বুঝতে পারার কথা, তাই না বলো? আরো ভালো করে বুঝতে পারার কথা, কিন্তু মানুষ বুঝে না কেন? তাকে অবহেলা করে বলে তাই। আচ্ছা, শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা, গ্রীবা মানে হচ্ছে ঘাড়, গ্রীবা মানে ঘাড়, বেষ্টন করিয়া তার কানের কাছে আপনার গণ্ডদেশ, গণ্ডদেশ মানে গলা, গণ্ডদেশ মানে হচ্ছে গলা, মানে এই যে এই জায়গাটাকে সে গণ্ডদেশ বলে, এই জায়গাটাকে গণ্ডদেশ বলে, ঘর্ষণ করিত। অর্থাৎ সে তার যে সর্বস্বই গরুটাকে এইভাবে জড়ায় ধরে তার এই ঘাড় দিয়ে গরুর ঘাড়ের সাথে মানে অনেকটা লাগায় রাখতো, এইটা কিছু একটা এখানে বুঝাইছে। তারপরে দেখো, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার প্রতি নিরীক্ষণ করিয়া তার গা চাটিত। অর্থাৎ তোমরা দেখবা যে গরু সে যাকে পছন্দ করে তাকে কি করে, দেখো তার গায়ে জিহ্বা লাগিয়ে দেয় বা চাটাচাটি করে, তোমরা ব্যাপারটা দেখতে পারো। আচ্ছা, তারপরে দেখো বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার গোয়াল ঘরে যাইতো। কয়বার যাইতো?
3 বার গোয়ালে যেত। আচ্ছা, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু, মুখ মানে হচ্ছে বোবা, মুখ মানে কি বোবা, তার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত এবং তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে, সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত, দেখো সহিষ্ণুতাপূর্ণ মানে কি, সহিষ্ণুতাপূর্ণ মানে হচ্ছে যে সে কষ্ট পেয়েছে, সে কষ্ট পেয়েছে কিন্তু তারপরেও সে সবকিছু মেনে নিচ্ছে। এবার দেখো বিষাদ শান্ত, অর্থাৎ সে কষ্ট পেয়েছে, কষ্ট পেয়েও শান্ত আছে। অর্থাৎ আমরা বলি না যে অল্প শোকে কাতর আর অধিক শোকে কাতর, যখন সে কাতর হয়ে যায়, সরি অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, এই যে পাথর যে হয়ে যায়। আচ্ছা, পারভিন বলছে স্নিগ্ধ দৃষ্টি কি? স্নিগ্ধ দৃষ্টি মানে হচ্ছে মায়া ভরা একটা দৃষ্টি। যেমন একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, আমি যখন বাড়ি থেকে আসি তখন আমার মা একদম রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে এবং আমি যতক্ষণ পর্যন্ত যাই, যতক্ষণ পর্যন্ত হেঁটে যাই, যতক্ষণ পর্যন্ত আমাকে রাস্তা দিয়ে দেখা যায়, আমার মা কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকে এবং শেষ দৃষ্টিটা পর্যন্ত আমার দিকে তাকিয়ে থাকে। এই যে দেখে একটা মায়া ভরা একটা দৃষ্টি, ভালোবাসাপূর্ণ একটা দৃষ্টি, এটাকে কি বলে? এটাকে বলে স্নিগ্ধ দৃষ্টি। পারভিন, তুমি কি বুঝতে পেরেছো? আমাকে জানাই দাও কমেন্টে। আচ্ছা, তারপরে দেখো তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তি দ্বারা বালিকার মর্মবেদনা, অর্থাৎ মনের কষ্ট, মর্মবেদনা বা মনের ব্যথা যেন বুঝিতে পারিত এবং শোভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে অল্প অল্পে তার বাহুতে শিং ঘষিয়া তাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করত। অর্থাৎ শিং দিয়ে তার বাহু ঘষে ঘষে তাকে সান্ত্বনা দিত। আচ্ছা, তারপরে দেখো ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ মৈত্রী ছিল না। অর্থাৎ তার একটা ছাগল এবং বিড়ালও ছিল। মৈত্রী মানে বন্ধুত্ব, মৈত্রী মানে বন্ধুত্ব এবং সমকক্ষ মানে সমান, সমকক্ষ মানে সমান। অর্থাৎ গরু গোড়ার সাথে সুভার যেরকম বন্ধুত্ব ছিল এরকম বন্ধুত্ব বিড়াল এবং ছাগলের সাথে ছিল না। তথাপি তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। তবে এই ছাগল এবং বিড়ালও তার প্রতি অনেক বেশি আনুগত্য প্রকাশ করত, অর্থাৎ যা বলতো তাই শুনতো। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং সুভাতার গ্রীবা এবং কোষ্ঠে, গ্রীবা এবং পৃষ্ঠে কোমল আঙুলি বুলাইয়া দিলে তাহার নিদ্রা আকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। আচ্ছা, এই লাইনের এখান থেকে বুঝতে হবে, না হয় তোমরা বুঝতে পারবা না। দেখো কি বলছে যে বিড়ালটি দিনে এবং রাতে যখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া, অর্থাৎ যখন সুভা বসে থাকতো এবং তার ঘুমাইতে মন চাইতেছে এরকম একটা ব্যাপার, তখন সে কি করতো? সুভার কোলে যায় বসতো এবং সুখ নিদ্রার আয়োজন করতো, অর্থাৎ একটা ভালো ঘুমের আয়োজন সে করতো। আচ্ছা, পারভিন বলছে ব্যাকুলতার সহিত। ব্যাকুলতার সহিত মানে হচ্ছে কোন একটা করার জন্য সে খুবই বেশি আন্দোলিত হয়ে গেছে, অনেক বেশি করতে চাচ্ছে। বলে না যে ওগো প্রিয়া তোমার জন্য আমার ব্যাকুল মন, এইটার কথাটা বলে না, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, একদম সুখ নিদ্রা মানে কি? সুখ নিদ্রা মানে সুখের একটা ঘুম, ভালো একটা ঘুম, সুখ নিদ্রার আয়োজন করিত। তখন সুভা তাহার গ্রীবা মানে ঘাড় এবং পিঠে, অর্থাৎ বিড়ালের পিঠে কোমল আঙুলি বুলাইয়া দিলে তাহার নিদ্রা আকর্ষণের বিশেষ সহায়তা হয়। অর্থাৎ বিড়ালের ঘুম আসতে যে ভালো হয়, আরাম হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় মানে ইচ্ছা, অর্থাৎ আকারে ইঙ্গিতে এই ব্যাপারটা বুঝাইতো। অর্থাৎ বিড়ালটা তার কোলে এসে এমন কিছু ইঙ্গিত দিত যে ভাই তুমি আমার একটু গায়ে হাত বুলাই দাও, আমি যেন ঘুমাই। বুঝতে পারছো? আচ্ছা, উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরো একটি সঙ্গী জুটিয়া ছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কেরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা
ছিল না। অর্থাৎ তার যে আরেকটা বন্ধু ছিল, সে বন্ধুটা কথা বলতে পারতো এবং শুভা কথা বলতে পারতো না। গোসাইদের ছোট ছেলে, গোসাইদের ছোট ছেলেটি তার নাম তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্তই অকর্মণ্য, অর্থাৎ যে কাজ করতে চায় না। কি বলে? কাজ কাজ করতে চায় না, বা আমরা সহজে বলতে পারি অলস। কি বলতে পারি? অলস। আচ্ছা, তারপরে দেখো, সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অর্থাৎ যেমন দেখো, আমরা যখন তোমার কোন একটা কাজ করি, বা আমাদের আমাদের ভবিষ্যতের জন্য আমাদের বাবা মা অনেক ট্রাই করে, তাই না? আয়েশা বলছে অভিপ্রায় মানে কি? অভিপ্রায় মানে আমি লিখেই দিয়েছি, অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে কি বললো? যে সে যে খুব ভালো কাজ করবে, সংসারে যে উন্নতি করবে, সে আশা তার বাবা মা ছেড়ে দিচ্ছে। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তার উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়। তাহলে দেখো, যারা অকর্মণ্য তারা কি হয়? নিঃসম্পর্ক, অর্থাৎ যাদের সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক নেই, তারা তাদের কি হয়? প্রিয় পাত্র হয়ে যায়। কোনো কার্যে আবদ্ধ না থাকতে তারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমন গ্রামে দু চারটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। আচ্ছা, কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। যেমন ওইখানে বললো যে তোমার তারা নিঃসম্পর্ক মানুষের প্রিয় পাত্র হয়ে যায়। কেন নিঃসম্পর্ক মানুষের? পারভিন বলছেন নিঃসম্পর্ক মানুষের প্রিয় পাত্র হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পারভিন, যে যাদের কোনো কাজ কাম নাই, তাদেরকে তাদের আত্মীয়রা ছাড়া অন্যান্য যেসব মানুষ যাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা তাদেরকে পছন্দ করে। আর কেন পছন্দ করে এটাও বলছে, যে কাজে কর্মে বা যে কোনো কিছুতে যেখানে একজন লোক লাগে, সেখানে তাদেরকে পাওয়া যায়। ধরো আজকে আমার বন্ধুরা কোনো একটা পার্টি করতেছে, কিন্তু আমার তোমাদের সাথে ক্লাস আছে, আমি তো চাইলেই হুট করে চলে যেতে পারতেছি না, তাই না? কিন্তু ধরো আমার যদি কোনো কাজ না থাকতো, তাহলে আমাকে যেই ফোন করতো, যেই আমাকে চাইতো, সেই কিন্তু আমাকে পেয়ে যেত। বুঝতে পেরেছো? আচ্ছা, গৃহ সম্পর্কহীন মানে এমন একটা বাগান যার সাথে গৃহের অর্থাৎ বাড়ির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, দেখো, প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। ইহাতে অনেক সহজে সময় কাটানো যায়। অপরাহ্ন মানে বিকাল, নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইতো। আচ্ছা, এই উপলক্ষে সুভার সহিত তার প্রায় সাক্ষাৎ হইতো। সাক্ষাৎ মানে হচ্ছে দেখা হতো, সাক্ষাৎ শব্দের অর্থ দেখা হতো। যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। অর্থাৎ যে কোনো কিছুতেই একটা সঙ্গী পাইলে কিন্তু সবারই ভালো লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে আমোদ শব্দের অর্থ কি? নীলা বলেছে আমোদ মানে হচ্ছে আনন্দ। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, এই জন্য সকলেই সুভাকে সু বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। তাহলে এইটাও কিন্তু আরেকটা এমসিকিউ আসতে পারে এখান থেকে, যে সুভা কি বলে ডাকতো। আচ্ছা, এবার দেখো, সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত। কোথায় বসিয়া থাকতো? তেঁতুল তলায়। এবং প্রতাপ অনতি দূরে মানে খুব বেশি দূরে না, অনতি দূরে মানে কাছে। আচ্ছা, কাছে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। সুভা তাহা নিজ হাতে সাজিয়া আনিত, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া চাহিয়া অনেকক্ষণ বসে ইচ্ছা করত প্রতাপের কোন একটা বিশেষ কাজে সাহায্য করিতে। অর্থাৎ তোমার সুভা চাইতো যে সে যেন প্রতাপের কোন একটা কাজ করে দিতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো, কোন একটা কাজ লাগে কোনো মতে জানাইয়া দিতে যে সেও পৃথিবীর কম প্রয়োজনীয় কোনো লোক নহে। অর্থাৎ দেখো, সুভার ভিতরেও কিন্তু নিজেকে প্রুভ করার একটা ব্যাপার ছিল, যে দেখো আমিও কিন্তু কম প্রয়োজনীয় কেউ না।
আচ্ছা, তারপর তখন সে মনে করিত বিধাতার, তখন সে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত, মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যেত, বলিত তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা তা তো জানতাম না। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। সর্বপেক্ষা মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বপেক্ষা মানে সর্বশ্রেষ্ঠ। ওকে, তারপরে দেখো, মনে করো যেমন দেখো শুভা কল্পনা করছে, মনে করো শুভা যদি জল কুমারী হইতো, আস্তে আস্তে জল হইয়া উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইতো, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত, পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া, আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বউ আমি সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধের পাতলপুরীর একমাত্র রাজকন্যা। তাহা হইতে তাহার কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সে প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মেছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না, সারপ্রাইজ করতে পারছে না। বা মানে আমরা যাকে পছন্দ করি, আমরা তো চাই যে এমন কিছু একটা করি সে যেন সে কাজটা দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়, সে যেন খুশি হয়, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিয়াছে, ক্রমে সে যেন আপনাকে আপন অনুভব করতে পারতেছে, যেন একটা পূর্ণিমা তিথিতে, অর্থাৎ পূর্ণিমার রাতে, পূর্ণিমা তিথি মানে পূর্ণিমা রাতে একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মা মানে অন্তরের যে আত্মা আছে সেটা একটি নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। অর্থাৎ কোন একটি পূর্ণিমার রাতে সে নিজেকে নতুন করে চিনতেছে, কোন একটা নতুন অনুভূতি তার মধ্যে আসতেছে। সৌমিক দেব বলছে পাতালপুরী কি? পাতালপুরী মানে এটা অ্যাকচুয়াল মানে বাস্তবে কিছু না, কিন্তু আমরা বিভিন্ন গল্পে দেখি না যে পাতালে তোমার রাজা থাকে, জলপরীদের একটা রাজত্ব থাকে, সেটাকে বলছে পাতালপুরী। বুঝতে পারছো? আচ্ছা, সে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করতেছে এবং বুঝিতে পারতেছে না। অর্থাৎ সে যে একটা নতুন অনুভূতি ফিল করতেছে, সেই অনুভূতি সম্পর্কে সে নিজেকে সে অনুভূতি দেখতেছে, ভাবতেছে, নিজেই নিজেকে প্রশ্ন করতেছে, কিন্তু সেই প্রশ্নের কোনো অর্থ সে বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে মানে হচ্ছে আনন্দে, বিষাদে মানে হচ্ছে কষ্টে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়া থম থম করিতেছে, একটি কথাও কহিতে পারতেছে না। নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তরে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়ায় আছে। এটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা যদি একদম খুব সহজ করে বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এমন। পারভিন বলছে শয়ন গৃহ মানে শোয়ার যেই ঘর, সেইটা যে সে যখন নিজেকে চিনতে পারতেছে না, তখন সে পূর্ণিমা রাতের কাছে গেল, বা পূর্ণিমা রাতে সে প্রকৃতি সে অনুভব করতে গেল, তখন সে দেখলো যে সেও যেমন একদম চুপ, সে যে প্রকৃতিটা দেখতেছে সেই প্রকৃতিটাও একদমই চুপ, একদম থম থম করতেছে। আচ্ছা, বলতে একটি কথাও কহিতে পারতেছে না, অর্থাৎ সেও যেমন কথা বলতে পারতেছে না, যে প্রকৃতি পূর্ণিমা রাত সেও কিন্তু কথা বলতে পারতেছে না। তুমি যদি ধরো রাত 2টা 3টার কথা ভাবো, তখন কি কোন রাত মানে প্রকৃতি একদম নিস্তব্ধ হয়ে যায় না? আচ্ছা, সেই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তরে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিয়া দাঁড়াইয়া। এদিকে কন্যা ভরাগ্রস্ত, অর্থাৎ কন্যা ভরাগ্রস্ত পিতা মানে যেই পিতার মেয়ের বিয়ে হচ্ছে না, অর্থাৎ যার মেয়ের বিয়ে হচ্ছে না। নীলা বলতে সুপ্ত মানে যেটা লুকিয়ে থাকে, আমরা বলি সুপ্ত প্রতিভা, অর্থাৎ যে প্রতিভাটা এখনো লুকিয়ে আছে তার মধ্যে। আচ্ছা, এদিকে কন্যা ভরাগ্রস্ত অর্থাৎ হচ্ছে শুভানা মানে যার মেয়ের বিয়ে হচ্ছে না তাকেই বলে কন্যা ভরাগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকে নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি
এক ঘরে করিবে এরকম জনরব শোনা যাচ্ছে। অর্থাৎ যেহেতু এই মেয়ে বড় হয়ে যাচ্ছে, তার বিয়ে হচ্ছে না, এই জন্য আগের তো অনেক কুসংস্কার বুঝাইতো এই জন্য এলাকার লোকজন বলতেছে তাদেরকে এক ঘরে করে দিবে। আচ্ছা, ইকরা বলেছে পুলক বলতে কি বোঝায়? পুলক বলতে আনন্দ বোঝায়, আর বিষাদ মানে দুঃখ। আচ্ছা, বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, অর্থাৎ তারা ভালোই বড়লোক, এজন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ করে, অর্থাৎ স্বামী স্ত্রী বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়ে আসিয়া কইল, চলো কলকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগলো, অর্থাৎ তারা কলকাতায় চলে যাবে। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল, অর্থাৎ তার মন খারাপ হলো অশ্রু বাষ্পে, অর্থাৎ সে হয়তো কান্নাকাটিও করলো। তারপরে দেখো, একটি অনির্দিষ্ট আশঙ্কা বসে, সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মার সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তার মুখের দিকে চাহিয়া কিছু একটা বুঝাইতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। ওকে, তাহলে ব্যাপারটা কেমন, যে ধরো আমাদের যদি কোনো একটা বিড়াল থাকে বা কোনো একটা কুকুর থাকে যাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক, সে যদি আমাদেরকে কোনো কিছু বলতে চায় কিন্তু সেটা বলতে পারে না, তখন সে কি করে? তার মালিকের সাথে আসে, তার মালিকের সাথে গা ঘষে, লেজ নাড়ায়, অর্থাৎ তার মালিকের সাথে সাথে থাকে। ঠিক একই ভাবে এই শুভা যখন কোনো কিছু বলতে পারছে না, সে তখন তার বাবা মার সাথে আছে এবং তার বাবা মার সাথে সাথে থাকতেছে, ডাগর ডাগর চক্ষু মিলে তাদের মুখের দিকে চায়, কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না। ইতিমধ্যে একদিন অপরাহ্ন মানে বিকাল, আগেই বলেছি অপরাহ্ন মানে বিকাল বা সন্ধ্যা বলতে পারো, সন্ধ্যা না বিকাল, ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? আচ্ছা, ওকে, দেখো এমনি সে অনেক বেশি মনে কষ্ট পাচ্ছে। এরপরে তার যে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালো একটা বন্ধু, সেও কিন্তু তাকে পোক করে কথা বলতেছে, কিরে তোর নাকি বিয়ে হইতেছে, তুই কি বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করলো। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে, ব্যাধ মানে শিকারী। আচ্ছা, অর্থাৎ একটা হরিণকে ধরে ফেলার পরে বা তীর মারার পরে সে শিকারীর দিকে যেমন একটি করুণ চোখে তাকায়, ঠিক একইভাবে শুভাও হচ্ছে প্রতাপের দিকে একইভাবে তাকিয়ে থাকলো। নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম? শুভা তেমন করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন কক্ষে তামাক খাইতেছিলেন। শুভা তার পায়ের কাছে এসে বসিয়া মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অর্থাৎ বাণীকণ্ঠ তার বাবা ঘুম থেকে উঠিয়া যখন বসে হচ্ছে তামাক খাচ্ছিল, এরা আমাদের এখন সিগারেট, তখন এর আগে হচ্ছে মানুষ তামাক খাইতো, তো তখন শুভা তার পায়ের কাছে বসিয়া কাঁদতে লাগলো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপলে, কপল মানে গাল, শুষ্ক মানে শুকনা, অর্থাৎ বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। অর্থাৎ এই তার মেয়ের ব্যথা যে সে আসলে বুঝতো না বা বুঝতে পারতো না, ব্যাপারটা কিন্তু এমন না, সে বুঝে, পিতা মানুষ তো, বাবারা দেখো সবসময় একটু কঠিন হয়, সে বুঝেও কিন্তু কিছু বলে নাই, কিন্তু যখন মেয়ের চোখের কান্না দেখলো তখন কিন্তু সে আর ধৈর্য ধারণ করে থাকতে পারলো না। আচ্ছা, কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিওকে সহস্তে খাওয়াইয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগলো। নেত্রপল্লব, নেত্র মানে চোখ আর পল্লব মানে পাতা, মানে তাহলে চোখের পাতা, নেত্রপল্লব মানে চোখের পাতা। ওকে, তাহলে দেখো কি হলো, যে সবচেয়ে সুন্দর লাইনটা কি লেগেছে, যে একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাদের মুখের দিকে চাহিল। অর্থাৎ সে তো কথা বলতে পারতো না। খুশবু বলছে বাণীকণ্ঠ মানে কি? বাণীকণ্ঠ হচ্ছে শুভার বাবার নাম। আচ্ছা, তাহলে দেখো একবারে যতটুকু পারে সে দেখে নিল। আচ্ছা,
তারপরে কি হলো, টপ টপ করিয়া তার অশ্রু জল পড়তে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি, শুক্লা দ্বাদশীর রাত্রি মানে হচ্ছে, শুক্লা দ্বাদশীর রাত্রি মানে চাঁদের 12তম দিন। লিখে নাও, চাঁদের 12তম দিন, তাহলে মোটামুটি হচ্ছে তোমার পূর্ণিমার রাত। আচ্ছা, শুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া, শয়ন গৃহ মানে শোয়ার যে ঘর, বেডরুম, বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে স্বল্প সজ্জায় লুটিয়া পড়ল। অর্থাৎ অর্থাৎ সে যে নদীর তীরে সবসময় বসে 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 প্রতাপের সাথে মাছ ধরা দেখতো, সেই নদীর তীরে সে রাতের বেলা শুয়ে পড়ল এবং সে যেন ধরণীকে এক প্রকাণ্ড মুখ মানবতার দুই বাহুতে ধরিয়া বলিতে বলিতে চাহে, মুখ মানবতাকে, অর্থাৎ সেই চুপচাপ যে প্রকৃতি, তাই অর্থাৎ এই প্রকৃতিকে, এই পুরা পৃথিবীকে সে দুই বাহুতে এভাবে জড়াইয়া ধরতে চাইলো এবং বলতে লাগলো, তুমি আমাকে যাইতে দিও না মা। সে দেশকে, পুরা যে দেশকে এমন ভাবে জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরে বলতে চাইলো যে তুমি আমাকে যাইতে দিও না মা, তোমার মতো দুটি বা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ আমি তোমাকে যেভাবে জড়াইয়া ধরে রাখছি, তুমিও আমাকে তুমিও আমাকে তুমিও আমাকে এভাবে জড়ায় রাখো। খুশবু বলছে মুখ মানে কি, মুখ মানে হচ্ছে বোবা বা যারা কথা বলতে পারে না। ওকে, এই ছিল আমাদের মোটামুটি গল্প। আমাদের গল্পটা তোমরা কে কে বুঝতে পারছো? কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে এক্ষুনি জানাও, আমরা এখন এমসিকিউ সলভ করতে যাব। একজন বলছে চাঁদের 12তম দিন মানে কি? চাঁদের 12তম দিন বলতে কবি এখানে বুঝিয়েছে যে এটা মোটামুটি 15তম রাতে সবচেয়ে বেশি পূর্ণিমা থাকে, তাহলে 12তম রাত মানে এটা একটা পূর্ণিমার রাত, এইটাই বুঝাইছে। তারপর সুজি বলছে মুখ মানে কি? মুখ মানে হচ্ছে তোমার বোবা। আচ্ছা, আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা এই গল্পটা বুঝতে পেরেছো কিনা। আমরা এখন হচ্ছে এমসিকিউ সলভ করব খুব ঝটপট, তোমরাও উত্তরটা দিয়ে দিবা। আচ্ছা, এর আগে আমরা লেখক সম্পর্কে একদম ঝটপটে কিছু জিনিস আমাদেরকে একদম জানতেই হবে, যেগুলো না জানলেই নয়, আমরা লেখক সম্পর্কে জানবো। যেমন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 সালে বাংলা 1268 সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা, আমি সবসময় এটাই বলি যে এখানে দুইটা সাল তোমার মুখস্থ করার দরকার নাই, এখানে তুমি যে কোনো একটা সাল মুখস্থ করবা। ধরো তুমি ইংরেজি সালটা মুখস্থ করেছো, এখানে কত 1861, এই 1861 থেকে তুমি 593 যদি তুমি বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি বাংলা সালটা পেয়ে যাবা। আমার কথা বিশ্বাস না হলে এখনই তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো। আচ্ছা, তারপরে দেখো, তার পিতা ছিল মহর্ষি এবং তার মায়ের নাম ছিল সরদা সুন্দরী দেবী। আচ্ছা, তারপরে আমাদের আর কি কি জানতে হবে? এখান থেকে তেমন কিছু জানার দরকার নেই। হ্যাঁ, এখানে দেখো, তিনি 13 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান এবং 1901 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1348 সালে ইংরেজি 1941 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব খুব ঝটপট, তোমরা আমাকে কমেন্টে জানাবা উত্তরগুলা। আচ্ছা, ওকে, তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষ ঘটে বাল্যকাল থেকেই, অর্থাৎ তিনি ছোটবেলা থেকেই কিন্তু বিভিন্ন গল্প কবিতা লেখেন। তারপর দেখো, এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কবে? লাভ করেন কে? সেটা হচ্ছে তোমার আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে মারা যান? আমরা জানি তিনি 7 অগাস্ট মৃত্যুবরণ করেন। সুকেশিনী ও সুহাসিনী, সুভার কি হয়? আমরা জানি সুকেশিনী ও সুহাসিনী সুভার বড় বোন, দুজনের কিন্তু দোস্তর মতো এবং বিপুল অর্থ পেয়ে বিয়ে হয়েছে, তোমরা জানো। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ কোনটি? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ হচ্ছে বিচিত্র প্রবন্ধ। শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? গভীর নিস্তব্ধ পাতালপুরী হচ্ছে মণিদীপ্ত, অর্থাৎ সেখানে অনেক স্বর্ণ গহনা জহরত এগুলো আছে। তারপরে দেখো, মধ্যাহ্নে মাঝিরা কোথায় যেত? আমরা জানি মধ্যাহ্নে মাঝিরা খাবার খেতে যেত। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো যে ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? আমরা জানি ছিপ ফেলে মাছ ধরে প্রধান শখ ছিল প্রতাপের। আচ্ছা, ওকে,
তারপরে দেখো শুভা দিনের মধ্যে নিয়মিত কতবার গোয়ালে যেত? আমরা জানি সে কিন্তু নিয়ম করে 3 বার গোয়ালে যেত। এছাড়াও তার যখন মন খারাপ হইতো, সে যখন মন খারাপ করতো তখনও কিন্তু সে গোয়ালে যেত। তারপরে দেখো শুভার কোলে কে সুখ নিদ্রার আয়োজন করত? আমরা জানি শুভার কোলে সুখ নিদ্রার আয়োজন করত বিড়াল ছানা। ওকে, এবং শুভাও কিন্তু তার কোমল যে আঙুল আছে, কোমল আঙুল তার পিঠে হাত বুলিয়ে দিত যাতে করে তার সুখ নিদ্রা হয়। আচ্ছা, এবার চলো আমরা একটা কোশ্চেন সলভ করি। শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে কেন ভরে গেল? দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় তোমাদের পরীক্ষা চলে আসতে পারে। শুভার পিতা বাণীকণ্ঠ শুভাকে নিয়ে বিদেশ যাত্রায় পরিকল্পনা গ্রহণ করার অজানা আশঙ্কায় শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল। শুভা বাক প্রতিবন্ধী হয়, তার মা বাবার আশেপাশে প্রায় সকলকেই উপেক্ষা করে অবহেলা করে। তার বড় 2 বোনকে বিয়ে হয়ে গেল, তার বিয়ের ব্যবস্থা করা যায়নি। এ নিয়ে গ্রামের লোকজন নানা রকম নেতিবাচক কথাবার্তা বলতে শুরু করে। অনেকটা বাধ্য হয়ে শুভার বাবা মা বিদেশ যাত্রার আয়োজন করে। আচ্ছা, অর্থাৎ কলকাতা নিয়ে শুভার বিয়ের বন্দোবস্ত করতে উদ্যোগী হন তিনি। শুভা বিষয়টি বুঝতে পারেন এবং চিরচেনা প্রকৃতি ছেড়ে যাওয়ার আশঙ্কায় শোকার্ত হন, ফলে শুভার হৃদয় অশ্রুবাষ্পে ভরে যায়। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা এগুলো যদি সলভ করো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। চলো আমরা একটা সিকিউ সলভ করি, যেটা আমাদের পরীক্ষায় অনেক সময় এসে থাকে। চলো আমরা একটু দেখি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত প্যারা অলিম্পিক গেমস 14তম আসর। এতে 100 মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ পদক জয় করে বাংলাদেশের কিশোরগঞ্জের মেয়ে পারুল আক্তার। এক সময় পারুলের পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব সহ সবাই তাকে অবহেলা ও কটাক্ষ করত, কিন্তু পারুলের অদম্য ইচ্ছা, কঠোর সাধনা ও বাবা মার আন্তরিক প্রচেষ্টায় পারুলের এই সাফল্য। আচ্ছা, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান? চলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পেয়েছিলেন। তারপরে চলো আমরা একটু দেখি শুভার পিতা মাতা কেন চিন্তিত হয়ে পড়লেন। আমরা জানি যে শুভা বিবাহ উপযোগী হয়ে গেছে, সে বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। যেমন দেখো এখন তো আমাদের দেশে অনেক বয়স হয়, অর্থাৎ অনেকের 30, 32, 35 হয়ে যায়, হয়তো কেউ কিছু মনে করে না। কিন্তু আমাদের দেশে কিন্তু তৎকালীন সময় কিন্তু তোমার কম যদি বিয়ে না দিত, এটা কিন্তু মানুষ অনেক খারাপ চোখে দেখতো এবং অনেক সময় এক ঘরে করে দিত, অর্থাৎ এলাকার কেউ তাদের সাথে আর কথা বলতো না, এরকম একটা পরিস্থিতিতেও চলে যেত। ঠিক তেমনই হয়েছিল, এলাকার লোকজন তাদেরকে নিন্দা শুরু করলো, তাই শঙ্কিত হয়ে গেছিল। এবং এই জন্যই কিন্তু শুভার বাবা মা তাদের এই এলাকা ছেড়ে কলকাতার দিকে চলে যায়। আচ্ছা, এবার দেখো পারুলের পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের আচরণ শুভার গল্পের যে দিকটি সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, আমরা শুভার দিকে দেখলাম যে শুভার বাবা ছাড়া সবাই তাকে অবহেলা করে, সবাই তাকে একটা বোঝা মনে করে, তার মা তাকে গর্বের কলঙ্ক মনে করে, ইত্যাদি অনেক কিছু মনে করে। কিন্তু ঠিক একইভাবে পারুলের পাড়া প্রতিবেশী কিন্তু সবাই তাকে অবহেলা করতো, কটাক্ষ করতো। বুঝতে পারছো? এই জন্য কিন্তু এই কটাক্ষ করার দিক দিয়ে, অবহেলার দিক দিয়ে পারুলের সাথে শুভার মিল রয়েছে। এবার তারপরে যখন আমরা ঘ নাম্বারটা একদম সলভ করবো, সাদৃশ্য থাকলেও শুভা পারুলের মতো হতে পারলো না। উদ্দীপক ও শুভার আলোকে তোমার মতামত দাও। হ্যাঁ, এখানে দেখো যদিও সিচুয়েশন একই রকম, সাদৃশ্যতা আছে। অনেকে বলছে এই ক্লাসের স্লাইড কোথায় পাবো? তোমরা আমাদের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে একটা কল দিয়ে জিজ্ঞাসা করলে কিন্তু এই স্লাইডটা আশা করি পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো সাদৃশ্য থাকলেও কেন করতে পারলো না? কারণ দেখো এই পারুলের অদম্য ইচ্ছা ছিল, সে কিন্তু বাড়িতে বসে থাকে নাই, সে কিন্তু সময় নষ্ট করে নাই, নিজের প্রচেষ্টা চালিয়ে গেছে এবং নিজের সে প্রচেষ্টা চালানোর মাধ্যমে সে কিন্তু আস্তে আস্তে একদম অলিম্পিক জয় করে ফেলেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে ক্লাসটা তোমাদের আশা করি ভালো লেগেছে। আমারও তোমাদের সাথে ক্লাসটা নিয়ে অনেক ভালো লাগছে। আশা করি তোমরা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হয় নাই। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি তোমাদের যেন ক্লাসটা ভালো হয়। আজকের পর এই গল্পটা যেন তোমাদের আরেকবার না পড়লেও যেন চলে। তবে অবশ্যই পড়ার তো কোনো শেষ নেই, তোমরা অবশ্যই একবার বাসায় রিভাইজ করবা, তাহলে ভাইয়া যে কথাগুলো বলেছি, যে ব্যাখ্যাগুলো বলেছি, সেগুলো কিন্তু তোমাদের মাথায় ঢুকে যাবে। পরীক্ষার সময় কিন্তু তোমরা একদম কোনো চিন্তা ভাবনা ছাড়াই সবগুলো এমসিকিউ সঠিকভাবে দাগাইতে পারবে এবং সিকিউ তো খুব ভালো করে লিখতে পারবেই।
আচ্ছা ওকে, আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছে। আমাকে একটু জানাও যে আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লেগেছে, আমি একটু দেখি তোমাদের তো আমাদের সাথে আর কে কে আছে। আবু বাসার ভাই, এই কোশ্চেনটা কি বোর্ড কোশ্চেন? হ্যাঁ, এটা কিন্তু বোর্ড কোশ্চেন। হ্যাঁ, আশা করি এটা বোর্ড কোশ্চেন। তারপর সাকিন আছে, সে আছে আমাদের সাথে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু আমাকে জানিয়ে দাও। মারিয়া বলছে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আপনার ক্লাসটা অনেকই ভালো লেগেছে। আচ্ছা, একজন বলছে ভাইয়া আপনার ক্লাস সবসময় ভালো লাগে। ওকে, সাকিন বলছে ওকে অল সব কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর আমাদের সাথে সাজিদ আছে, সে হচ্ছে ক্যাডেট কলেজ থেকে, ক্যাডেট কলেজে সম্ভবত পড়াশোনা করছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের সাথে মিথিলা আছে। পারভিন আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে। পারভিন তোমাকেও অনেক থ্যাঙ্কস, তুমি অনেকগুলা প্রশ্ন করেছো। আমিও চেষ্টা করেছি তোমাকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে আবু বাসার বলছে ভাই ক্লাসটা অনেক ভালো লেগেছে। পারভিন বলেছে অনেক ভালো লেগেছে। একজন বলছে ভাইয়া ইউ আর দ্য বেস্ট টিচার। ওকে, থ্যাংক ইউ। আসলে আমি ভালো টিচার তো তোমরা ভালো স্টুডেন্ট বলেই তো আমি ভালো টিচার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সাথে আছে সারা, সে আমাকে অনেকগুলো স্টার দিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সারা। আচ্ছা ওকে, তাহলে আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। আগামীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তবে আমি যেটা বলবো, বার্ষিক পরীক্ষায় বা তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা যদি ভালো করতে চাও তাহলে পুরো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার কোনো বিকল্প নেই। ইকরাম আমাকে বলছে স্যার ভালো থাকবেন, তোমরাও সবাই ভালো থাকবে। আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।